আসসালামু আলাইকুম বন্ধুরা। হঠাৎ করে একটা শহরের সকল খাবারগুলো গায়েব হয়ে যাচ্ছে, যেখানে কিছু ইঁদুর আর একটা কথা বলা বিড়াল তাদের জাদুর বাঁশি দিয়ে সেই রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করছে যে কারা আসলে এই খাবারগুলো চুরি করছে। তো চলুন দেখে আসা যাক তারপর কি হয়েছিল। গল্পে শুরু হয় মালয়েশিয়া নামের একটা মেয়েকে দেখিয়ে, যে অনেক বই পড়ে, এমনকি অনেক গল্প জানে। আর এখন ও আমাদের একটা বিড়ালের নাম বলে, যার নাম হলো মরিস, আর সে সেই মরিসের গল্প শোনাতে চলেছে। এরপর সিন শিফট হয়ে আমাদের মরিসকে দেখানো হয়, যে কিনা একটা গ্রামের কিছু লোকজনের সাথে কথাবার্তা বলছিল। তো এই গ্রামবাসীদের অভিযোগ ছিল যে ইঁদুরের উপদ্রবে তারা খুবই বিরক্ত হয়ে উঠেছে। সবাই মরিসকে বলে যে তোমাকে এই ইঁদুরগুলোকে গ্রাম থেকে তাড়াতে হবে। মরিস বলে যে ইঁদুরের সংখ্যা অনেক বেশি, আমি একা পারবো না। কিন্তু হ্যাঁ, একজন ব্যক্তি এটা করতে পারবে। সেই লোকটার নাম ছিল গীত, যে কিনা বাঁশি বাজিয়ে ইঁদুরদের নিয়ন্ত্রণ করতে পারত, অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। তো এখানে গীত তখনও বাঁশি বাজাচ্ছিল যখন সে গ্রামের লোকদের সামনে দিয়ে যাচ্ছিল। আর তখন গ্রামবাসীরা অবাক হয়ে দেখতে পায় যে সমস্ত ইঁদুরগুলো তার নিয়ন্ত্রণে চলে এসেছে আর তাকে অনুসরণ করছে। এরপর গীত সমস্ত ইঁদুরগুলোকে একটা নদীর দিকে নিয়ে যায়। সে তো নদীর কিনারাতেই থেকে যায়, কিন্তু সমস্ত ইঁদুরগুলো তার নিয়ন্ত্রণে এসে নদীর পানিতে পড়ে যায়। গ্রামবাসীরা তার কাজে খুবই খুশি হয়ে যায় আর তাকে অনেক টাকা উপহার দেয়। এরপর সিন শিফট হয়ে দেখানো হয় যে সমস্ত ইঁদুর একটা ক্যানেলের পাশ দিয়ে অন্য পাশে পানি থেকে বেরিয়ে আসছে। আর গীতও দৌড়ে সেখানে গিয়ে ইঁদুরগুলোর কাছে চলে যায়। আর কিছু সময় পর একই জায়গাতে ক্যাট মরিসও এসে উপস্থিত হয়। এরা সবাই মিলে আসলে এই নাটকটা সাজিয়েছে টাকা উপার্জন করার জন্য। গীত নিজে কিছু ইঁদুর লুকিয়ে গ্রামবাসীদের কাছে রেখে আসে। আর এরপর ইঁদুরগুলো যখন গ্রামবাসীদেরকে খুবই বিরক্ত করে, তখন সে নিজেই ইঁদুরগুলোকে ধরার নাটক করে। আর এভাবেই তারা গ্রামবাসীদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নেয়। এক সময় একটা ইঁদুর সামনে এসে মরিসকে বলে যে আমরা আসলে ভুল কাজ করে চলেছি, আমাদের মানুষের সাথে এভাবে প্রতারণা করা উচিত নয়। তাই আমাদের একটা দ্বীপ খুঁজে বের করা উচিত, যেখানে আমরা সবাই একসঙ্গে বসবাস করতে পারবো। মরিস বলে যে হ্যাঁ, আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি আর আমি সেই দ্বীপটার কথা জানিও। কিন্তু সমস্যা হলো সেই দ্বীপে যেতে হলে আমাদের নৌকা দরকার, আর তাছাড়া আমাদের কাছে সেই নৌকা কেনার টাকাও নেই। তাই আমাদের নৌকা কেনার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করা পর্যন্ত আমাদের এই কাজটা চালিয়ে যেতেই হবে। আসলে মরিস তখনও মিথ্যে কথা বলছিল। সে কোনো দ্বীপের ব্যাপারে জানতই না। সে শুধু চেয়েছিল সবাই একসঙ্গে কাজ করুক আর অনেক টাকা ইনকাম করুক। অবশেষে এইসব কিছু ভেবে ইঁদুরগুলো মরিসের কথায় রাজি হয়ে যায় এবং তাদের নতুন পরিকল্পনা অনুযায়ী তারা তাদের নতুন গন্তব্যের দিকে রওনা দিয়ে দেয়। এবার আবারও মালয়েশিয়াকে দেখানো হয়, যে কিনা বোঝানোর চেষ্টা করছে যে মরিস এখন তো সবাইকে বোকা বানাচ্ছে, কিন্তু তারা খুব শীঘ্রই বড় একটা সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে। এরপর সিন শিফট হয়ে একটা শহরের মেয়রকে দেখানো হয়, যে দুজন ইঁদুর ধরার লোককে টাকা দিচ্ছিল, কারণ মেয়র তাদের কাজে খুবই খুশি ছিল। কিন্তু মেয়র তখনও আরেকটা বিষয় নিয়ে খুবই চিন্তায় ছিল, কারণ তাদের শহরে এখন আর ইঁদুর নেই। তবুও শহরে খাবার খুব দ্রুত চুরি হয়ে যাচ্ছে। সে এতটুকু বলার সাথে সাথে একজন মানুষ সেখানে চলে আসে। সে হলো এই শহরের নেতা। লোকটি রাগান্বিত হয়ে টেবিলের কাছে এসে মেয়রকে বলে যে খাবার চোর ধরার দায়িত্ব আমাদের নয়। মেয়র এই মানুষটিকে ভয়ও পেত। তো এখান থেকে সিন শিফট হয়ে আবারও দেখানো হয় মরিসের ইঁদুরদেরকে। ওরা সবাই টানেলের মাধ্যমে এই শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। শহরে পৌঁছানোর সাথে সাথেই ওরা সবাই চিন্তায় পড়ে যায়, কারণ এখানে কোনো ইঁদুরের চিহ্নই নেই। ওদিকে দলের নেতা সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে আমাদের এখানে খুব সাবধানে চলাচল করতে হবে, কিন্তু সবাই তার সতর্কবার্তা উপেক্ষা করে সেখানেই বসে থাকে। অন্যদিকে মরিস এবং গীতও শহরের ফটক দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারাও খুবই চিন্তিত ছিল, কারণ এই শহরে কোনো মানুষই ছিল না। মরিস গন্ধ শুকতে শুকতে গীতকে একটা ঘরের দিকে নিয়ে যায়, আর সেখানে তারা দুজন মালয়েশিয়া নামের সেই মেয়েটার সঙ্গে দেখা করে। মরিস মালয়েশিয়ার সঙ্গে কথা বলে, আর আশ্চর্যের ব্যাপার ছিল যে মালয়েশিয়া কথা বলা একটা বিড়াল দেখে মোটেও অবাক হয়নি। যখন তারা মালয়েশিয়াকে জিজ্ঞাসা করে যে সে অবাক হলো না কেন, মালয়েশিয়া বলে যে আমি অনেক বই আর গল্প পড়েছি এবং আমি জানি এই পৃথিবীতে এমন কিছু ঘটতে পারে, তাই আমি এটা বিশ্বাস করি। কিন্তু গল্প এখানেই শেষ ছিল না। মালয়েশিয়া আসলে তাদের ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান ছিল। সে বলে যে আমি জানি তোমরা কিভাবে ইঁদুরদেরকে নিয়ে কাজ করো, কিন্তু চিন্তা করো না, আমি এই শহরের কাউকে তোমাদের সম্পর্কে কিছুই বলবো না।
সে বলে, আমি এই শহরের মেয়রের মেয়ে, তবে আমরা এখন খুবই চিন্তায় রয়েছি, কারণ আমাদের শহরের খাবার কিভাবে যেন হারিয়ে যাচ্ছে। আমি এই ঘটনার পেছনের সত্যটা জানতে চাই। তুমি কি আমাদের এই কাজে সাহায্য করবে? এরপর আবারও সেই নেতা মানুষটিকে দেখানো হয়। লোকটা খুবই অদ্ভুতভাবে সমস্ত খাবার খেয়ে ফেলছিল। সে তার লোকদেরকে বলে যে, আমি এই শহরে নতুন ইঁদুরের আগমনের ফিলিংস পেয়েছি, আমি চাই তারা সবাই এই মুহূর্তে আমার কাছে আসুক। ওদিকে ইঁদুরগুলো তখন শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখনই হঠাৎ তাদের সামনে অনেকগুলো ফাঁদ এসে পড়ে। ইঁদুরগুলো প্রথমে কিছুই বুঝতে পারেনি। অন্যদিকে মালয়েশিয়া গীত এবং মরিসকে নিয়ে ইঁদুর ধরার দোকানে চলে আসে, কারণ সত্যি বলতে মালয়েশিয়ার সন্দেহ ছিল সেই ইঁদুর ধরার লোকদের উপরে। তো যাই হোক, ওরা সবাই গোপনে চারপাশটা খতিয়ে দেখতে শুরু করে। এখানে মালয়েশিয়া দুর্ঘটনাবশত একটা গোপন দরজা খুলে ফেলে, যার ফলে গীত মাটির নিচে একটা গোপন স্থানে পৌঁছে যায়। মরিস এবং মালয়েশিয়াও তার পেছনে পেছনে সেখানে চলে আসে। আর তারা অবাক হয়ে যায়, কারণ এই ভূগর্ভস্থ জায়গাটা ছিল বিশাল একটা ঘর, যেই ঘরে প্রচুর খাবার মজুত করা ছিল। এই দৃশ্য দেখে মালয়েশিয়া বুঝতে পারে যে তাদের শহরের খাবার হারিয়ে যাওয়ার পেছনে সেই নেতা মানুষটার হাত রয়েছে, কিন্তু সে কেন এমনটা করছে যেটা সে জানে না। এদিকে মরিস হঠাৎ করে তার ইঁদুরের আওয়াজ শুনতে পায়। সামনে এগিয়ে গিয়ে সে দেখে যে সমস্ত ইঁদুরগুলো একসঙ্গে একটা ফাঁদ টেনে আনছে, যার মধ্যে ইঁদুরগুলোর নেতা আটকে পড়েছিল। অনেক কষ্টের পরে নেতাকে ফাঁদ থেকে বের করে আনা হয়, কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি, কারণ ইঁদুর ধরার লোকেরা তাদের আক্রমণ করতে সেখানে পৌঁছে যায়। তারা দ্রুত সবাইকে বন্দি করে ফেলে, কিন্তু মরিসকে তারা ধরতে পারেনি, কারণ সে সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল। তবে সে আবারও সুযোগ পেয়ে ফিরে আসে আর সমস্ত ইঁদুর বন্ধুদেরকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া এবং গীতকে বন্দিদশা থেকে মুক্ত করে ফেলে। মালয়েশিয়ার সঙ্গে প্রথমবার দেখা হয়ে ইঁদুরগুলো খুবই খুশি হয়ে যায়। তারা মালয়েশিয়াকে সেই দ্বীপটা সম্পর্কে জিজ্ঞাসা করে, যেখানে সবাই তারা একসঙ্গে থাকতে পারবে। মালয়েশিয়া তাদেরকে বলে যে দ্বীপটা আসলে সত্যি নয়, এটা শুধু একটা গল্প মাত্র। মালয়েশিয়ার বলা সত্য জানার সঙ্গে সঙ্গে মরিসের বলা মিথ্যা ধরা পড়ে যায়। মরিস বলেছিল যে সে নাকি সেই দ্বীপের ব্যাপারে জানে আর সেখানে যেতে নৌকার প্রয়োজন। এই মিথ্যার কারণে সমস্ত ইঁদুর তার উপরে রাগ করে। মরিস অবশ্য সবার সামনে স্বীকার করে আর বলে যে সত্যি আসলে এমন কোনো দ্বীপ নেই। সে বলে যে, আমি তোমাদের প্রতারণা করিনি, আমি শুধু মিথ্যে বলেছি যাতে করে আমরা সবাই চিরকাল একসঙ্গে থাকতে পারি। সবাই মরিসের কথা মেনে নেয় এবং তার সঙ্গে আবারও বন্ধুত্ব করে ফেলে। কিন্তু এখানে আবার একটা ইঁদুরের মন ভেঙে গিয়েছিল। সে আসলে মরিসের মিথ্যে কথাটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তাকে থামাতে তার স্বামীও পেছন পেছন যেতে থাকে, আর তাদের দুজনের চলে যাবার পরে মরিস এবং গীত বুঝতে পারে যে তাদের আরও একটা ইঁদুর হারিয়ে গেছে। তখন মালয়েশিয়া ইঁদুর ধরার লোকদের কাছে চলে যায় আর তাদের সামনে এক বোতল বিষ দেখিয়ে বলে যে, আমি তোমাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি। তাছাড়াও তোমাদের নেতা একজন লোভী মানুষ, কারণ সে সুযোগ পেলে তোমাদের ভাগের টাকা নিয়ে পালানোর চেষ্টা করবে। যাই হোক, এখন আমাদের একটা বাড়ি দেখানো হয় যা কিনা জঙ্গলের মাঝামাঝি অবস্থিত। সেখানে একজন মানুষ বসবাস করে আর তার কাছে একটা বাঁশি রয়েছে, যার মাধ্যমে সে সমস্ত প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে। গীত এবং মালয়েশিয়া গোপনে সেই লোকটার কারবার দেখে ফেলে। অন্যদিকে আবার আমাদের সেই নেতাকে দেখানো হয় যার সামনে মরিসের সেই হারিয়ে যাওয়া ইঁদুরটার একজন সঙ্গী দাঁড়িয়েছিল। নেতা ওই ইঁদুরটাকে বলছিল যে এখন থেকে আমাদের একসাথে কাজ করা উচিত। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ইঁদুরটা সেই নেতার সাথে কাজ করতে রাজিও হয়ে যায়। ইঁদুরটা বলে যে, আমার সঙ্গী কোথায়, আগে আমাকে ওর সাথে দেখা করাও। এই কথা বলতে নেতা মানুষটা তার কোট থেকে সেই ইঁদুর সঙ্গীটাকে বের করে আনে। এই ইঁদুরটা অবাক হয়ে দেখে যে তার সঙ্গী এখনও ভালো আছে, কিন্তু নেতা তাকে ঠিকমতো মুক্তি দেয়নি। কিন্তু তখনই সেখানে মরিসের আগমন ঘটে এবং মরিস তার দুই সঙ্গী ইঁদুর সহ নেতার কাছ থেকে পালিয়ে চলে যায়। এরপর তারা তার সকল সঙ্গী ইঁদুরদের সাথে দেখা করে। অন্যদিকে মালয়েশিয়া এবং গীত সেই মানুষদের বাড়িতে তার বাঁশিটা চুরি করতে গিয়েছিল, কিন্তু যখনই গীত সেই লোকটার বাঁশিটা চুরি করে অমনি লোকটার চোখ খুলে যায়। সে দ্রুত গীতকে ধরে ফেলে এবং তাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে ফেলে। যখন গীতের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় যে মালয়েশিয়া বাঁশি হাতে থাকা সেই মানুষটার সঙ্গে লড়াই করার চেষ্টা করছে,
কিন্তু মালয়েশিয়ার লড়াই তেমন কোনো কাজে আসছে না, কারণ এই মানুষটা তাদের দুজনকে পরাজিত করে এবং তার বাঁশিটা নিজের কাছে ফিরিয়ে নেয় এবং তারপর সেই বাঁশি ঝাঁকিয়ে তাদেরকে হিপনোটাইজ করে তাদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু মালয়েশিয়াকে নিয়ন্ত্রণে আনার আগে মালয়েশিয়ার একটা রোবট ইঁদুর সেই মানুষটার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ফেলে, যার ফলে মালয়েশিয়া এবং গীত তার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে। এরপর তারা আর সময় নষ্ট না করে শহরের দিকে ছুটে চলে যায়। অন্যদিকে দেখানো হয় যে মরিস আসলে বুঝতে পেরেছে যে এই শহর তার এবং তার ইঁদুরের জন্য খুবই বিপজ্জনক, তাই সে তার সমস্ত সঙ্গী ইঁদুরদের সঙ্গে এই শহরটা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় যে নেতা মানুষটা একটা অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীর সমস্ত ইঁদুরকে নিজের দিকে টেনে নিয়ে আসছে। মরিসের সঙ্গী ইঁদুরটাও সেই অদ্ভুত শক্তির কারণে তার দিকে আকর্ষণে চলে যাচ্ছিল। মরিস ইঁদুরগুলোকে বাঁচানোর জন্য মালয়েশিয়ার কাছ থেকে সাহায্যের আশায় ছুটে চলে যায় জঙ্গলের দিকে। পথের মধ্যে এসে গীত এবং মালয়েশিয়াকে দেখে এবং তাদেরকে সম্পূর্ণ কাহিনী বলার পরে তাদের কাছ থেকে সাহায্য চাইতে থাকে। গীত এবং মালয়েশিয়া তাকে সাহায্য করতে সেই নেতার কাছে চলে আসে। গীত আসলে সেই বাঁশির সাহায্যে মানুষটাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছিল, কিন্তু তাতে কোনো কাজ না হওয়াতে সে বাঁশিটা দিয়ে সেই লোকটাকে পেটাতে শুরু করে, কিন্তু সে সঠিকভাবে পেটাতেও পারছিল না, বরং সেই নেতা মানুষটা মালয়েশিয়াকে অজ্ঞান করে দেয়। এরপর সেই নেতা সমস্ত ইঁদুরগুলোকে নিজের ভেতরে টেনে নিতে শুরু করে, আর যেভাবে ইঁদুরগুলো তার ভেতরে ঢুকছিল তাতে খুব বড় বিপদ হতে চলেছিল। তো যাই হোক, গীত এদিকে মালয়েশিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, আর ঠিক যেই মুহূর্তে মালয়েশিয়া তার জ্ঞান ফিরে পায় সে বলে যে দয়া করে তোমার মধ্যে সাহস আনো, তুমি নিজেই এই পরিস্থিতি ঠিক করতে পারবে, তুমি শুধু বাঁশিটা ধরে রেখো আর এটা তুমি অবশ্যই করতে পারবে। মালয়েশিয়ার কথাগুলো শোনার সাথে সাথে গীত পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সেই বাঁশিটা ধরতে সক্ষম হয়, আর ফাইনালি সবগুলো ইঁদুর তার নিয়ন্ত্রণে চলে আসে। আর যেই মুহূর্তে ইঁদুরগুলো তার নিয়ন্ত্রণে চলে এসেছিল তখনই সমস্ত ইঁদুর সে নেতা মানুষের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং নেতা মানুষটা ভেঙে পড়তে থাকে। সব কিছু শেষ হয়ে যায় আর আমরা বুঝতে পারি যে এই নেতা আসলে এই শহরের ইঁদুরগুলোর তৈরি একটা মানুষ ছিল। আমরা কিছু ইঁদুরকে একে অপরের হাত ধরে দেখতে পাই, তাদের মুখ একসঙ্গে বন্ধ ছিল আর তাদের মাঝে একটা নীল জাদুকরী বস্তু হৃদয়ের মতো ঝাঁকুনি দিয়ে কাঁপছিল এবং সেই জাদুকরী বস্তু তাদের সব কিছু নিয়ন্ত্রণ করছিল। এটা সেই জাদুকরী বস্তু ছিল যা সমস্ত ইঁদুরকে একসঙ্গে এই নেতা মানুষে পরিণত করেছিল। সেই জাদুকরী বস্তুটা এতটাই শক্তিশালী ছিল যখন মানুষ এটাকে দেখত তখন রীতিমতো সময়ও থেমে যেত, কিন্তু এখানে একটা সাহসী ইঁদুরের উপরে সেই জাদুকরী বস্তুর কোনো প্রভাবই পড়েনি। তাই সেই ইঁদুরটা এগিয়ে গিয়ে ওই জাদুকরী বস্তুটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু তার আক্রমণে কোনো কাজই হয় না, বরং সেই জাদুকরী বস্তুটা তাকেই মেরে ফেলে। আর নিচের ইঁদুরকে মরতে দেখে মরিস প্রচণ্ড রেগে যায় আর সে সাহস পেয়ে যায় সেই জাদুকরী বস্তুটাকে ভাঙার জন্য। তাই সে বের হয়ে জাদুকরী বস্তুটাতে আক্রমণ করে আর সে ওই জাদুকরী বস্তুটা ভেঙে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত মরিস নিজে মারা যায়। এখানে মরিসের মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়ে। অন্যদিকে মরিসের আত্মা মৃত্যুদূতের কাছে চলে আসে। মৃত্যুদূত তাকে বলে যে তোমার 9টা জীবন থেকে 4টা জীবন অলরেডি শেষ হয়ে গেছে, এখন তোমার মাত্র 5টা জীবন বাকি রয়েছে। মরিস এটা শুনে খুবই খুশি হয়ে যায় এবং মৃত্যুদূতকে অনুরোধ করে যে আমার আরও 2টা জীবন তুমি নিয়ে নাও, কিন্তু আমার সঙ্গী ইঁদুরগুলোকে আবারও জীবিত করে দাও। মৃত্যুদূত এই কথাটা মেনে নেয় আর এরপর মরিস এবং সেই ইঁদুরগুলো জীবিত হয়ে তারা সবাই খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে মালয়েশিয়া এবং গীত একত্রিত হয়ে গেছে, মানে তারা দুজনকে অনেক পছন্দ করতে শুরু করেছে। এতে করে সবাই খুবই আনন্দিত। আর এখন সিন শিফট হয়ে আমরা আবারও মালয়েশিয়াকে দেখতে পাই, আর সে তার বলা গল্পটা শেষ হতেই বইটা বন্ধ করে দেয়। আসলে কাহিনীর শুরুতে মালয়েশিয়া যে গল্পটা বলতে শুরু করেছিল তা মরিসের গল্প ছিল না, বরং তার নিজেরই গল্প ছিল। আর এভাবেই একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।